ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক নাহিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন নতুন সরকার গঠিত হয়েছে, প্রশাসনে নানা ধরনের রদবদল শুরু হয়েছে, ঈদের কেনাকাটা শুরু হয়েছে, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন হবে জানি আমরা। এর আগে আবার আমরা দেখেছি গত কদিন ধরে, গত ২৬ দিনে ৮ বার ভূমিকম্প হয়েছে, দেশ কেঁপেছে। এসব বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করতে চাই। প্রথমেই প্রশাসনের রদবদল নিয়ে কথা বলতে চাই। কেমন রদবদল হচ্ছে, কি দেখছেন? ধন্যবাদ ইলিয়াস ভাই। প্রশাসনের রদবদল একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। বিগত সরকারের পর থেকে ইন্টারিম গভর্নমেন্ট নানা মাত্রায় রদবদল করেছিল। তো তারই প্রেক্ষাপটে এবারে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপর নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই আবার এক দফা রদবদল শুরু হয়েছে। একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ধীরে ধীরে সরকারের নিজস্ব প্রতিশ্রুতি অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসন ঢেলে সাজাবে, এটা স্বাভাবিক পদক্ষেপ। তো এই অবস্থায় একটু প্রশাসনে অস্থিরতাও বিরাজ করছে। যদিও এই নতুন সরকারের লক্ষ্য মেরিটোক্রেসি, অর্থাৎ মেরিট, দক্ষতা, অভিজ্ঞতা বুঝেই আসলে সঠিক লোককে সঠিক জায়গায় পদায়ন করবে। সেটিকে হচ্ছে সেটি আপাত দৃষ্টিতে, বিশেষ করে আমরা যদি বলি গতকালকে যে একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদায়ন করা হলো, এর আগ পর্যন্ত গভর্নমেন্টের পদক্ষেপ সঠিক ছিল বলেই আমরা মনে করি। সঠিক ছিল না, কালকেরটা সঠিক। আসলে এই নতুন যে গভর্নর মুস্তাকুর রহমানকে নিয়োগ করা হয়েছে, মানুষ কাছে এটা খুব একটা পরিচিত না। উনি বিজনেস করতেন, ওনার যা প্রোফাইল আমরা পত্রপত্রিকায় দেখছি, সেই হিসাবে মানুষের প্রত্যাশা ছিল না। একই সাথে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে মানুষের একটু কথা আছে। পূর্বতন গভর্নর অফিসে থাকাকালীন একদিকে বাংলাদেশ ব্যাংকের কতিপয় কর্মকর্তা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন, ঠিক তৎক্ষণিক বিভিন্ন মিডিয়া স্ক্রল আকারে আসতেছে যে নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই প্রক্রিয়া এবং অপরিচিত লোক, তো এটা কতটুকু যথাযথ হয়েছে এটা আসলে ভবিষ্যতে প্রমাণ করবে। না, আগের গভর্নরের যিনি একজন উপদেষ্টা বা কনসালটেন্ট, তাকে দেখলাম অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে, একদম মব তৈরি করে বের করে দেওয়া হচ্ছে, যেটা এই সরকারের স্বাভাবিক কার্যক্রমে। গত সরকারের সবচেয়ে যে ফলটা আমরা ধরি যে তাদের আমলে সবচেয়ে বেশি সরকারের ব্যর্থতা ছিল, এ সময় বিভিন্ন মব সৃষ্টি করা আছে, সেটি তারা দমন করতে পারেনি। তাহলে কি আমরা বলবো এখন একটি গণতান্ত্রিক সরকার এসে এখনো কি মব চলবে? আসলে আমরা ইলিয়াস ভাই, আমরা একটু সরে আসছি। এখন আমি দেখতেছি পত্রপত্রিকা এবং সরকারের লোক মব বলে না, এটাকে বিক্ষোভ মিছিল বলছে। তো আগে যেটা মব ছিল সেটাই গণতান্ত্রিক আমলে বিক্ষোভ হয়েছে। তো এটা কোনোভাবে কাম্য না। কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, তারপরে আইজিপি হয়েছেন, ঠিক আগের জন সম্মানে বিদায় দিয়ে নতুন পজিশন হোল্ডারকে তার জায়গা বুঝিয়ে দিয়ে সে চলে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বেলায় সেটাই করা যেত। উনি সসম্মানে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুন গভর্নরকে বুঝিয়ে দিবে, এটাই ছিল কাম্য। এটা দিলে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা ছিল না, একদিনের ব্যাপার হতে পারতো। যেমন আজকেই তো নতুন গভর্নর অফিস করেছেন আর গতকালকে তার নিয়োগ হয়েছে, সুতরাং আজকে পুরাতন গভর্নর নতুন গভর্নরের কাছে বুঝিয়ে দিয়ে যাবে, এটাই ছিল প্রত্যাশিত। বাট যেভাবে গিয়েছে একটু আমাদের কিছুটা মানুষ হতাশ হয়েছে। তো আপনার প্রশাসনের রদবদলের ক্ষেত্রে আপনি বলছিলেন এটাই ছিল হতাশার জায়গা। আদারওয়াইজ সিলেকশন এখন পর্যন্ত যা আছে আর হতাশার অন্য এই সরকারের প্রতি মানুষের অন্যরকম প্রত্যাশা। কারণ এই সরকার যিনি চালাচ্ছেন, যিনি প্রধান, তিনি 17 বছর নির্বাসন জীবনে ওয়েস্টার্ন গণতন্ত্র যেটা, সেই গণতন্ত্রের মধ্যে ছিলেন। সুতরাং তার প্রতি কিন্তু মানুষের প্রত্যাশাটা একটু ভিন্ন। যেমন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, গালাগাল খিস্তি খেউট চেয়ারে বসেই করেছেন, বাট সেটি কিন্তু কেউ জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা করে না। সুতরাং একজন দায়িত্ব না নিয়ে আরেকজনকে একদম সরিয়ে দিতে হবে ঘাড় ধাক্কা দিয়ে, এটি মানুষ পছন্দ করে না। আসলে আপনি একদম সঠিক বলেছেন। আসলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পদায়ন যেভাবে হয়,
একটা সিলেকশন প্রক্রিয়ার মধ্যে বা আসে এবং পশ্চিমা দুনিয়াতেও এটা হাউস অফ কমন্সে অথবা মানে সংসদীয় কমিটিতেও কিন্তু ভেটিং হয়, সেখানে শুনানি করে তারপরে নিয়োগ দেওয়া হয়। আমাদের এখানে এই প্রক্রিয়া এখনো চালু হয় নাই, বাট এটা আসা উচিত। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা মন্ত্রিপরিষদ বিভাগ বা কোনো দেশের রাষ্ট্রদূত এটা এত একটা গুরুত্বপূর্ণ পদ যেখানে রাষ্ট্রের পক্ষে সে প্রতিনিধিত্ব করে। সুতরাং এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় একদম পুরোপুরি ভেটিংয়ের মাধ্যমে উপযুক্ত লোককে সিলেক্ট করা উচিত। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা কদিন কি গত 26 দিনে একটা ফিগারও আমরা পেয়েছি যে 8 বার দেশ কেঁপেছে। কিন্তু আমাদের কি কোনো প্রস্তুতি আছে? ভূমিকম্প হচ্ছে, কোনো প্রস্তুতি আমাদের আছে? আমরা দুজনে কেউ এক্সপার্ট না, বাট মোটা দাগে কিছু বিষয় কিন্তু আমরা বুঝি। যে ধরুন ঢাকায় যেভাবে স্থাপনাগুলো গড়ে উঠেছে, এটি আসলে কি আমাদের কি করা উচিত? এটা আমাদের জন্য খুবই ভয় এবং আতঙ্কের বিষয়। এখানে প্রতি 2-1 দিন পর পরই আসলে আমরা এরকম ব্রেকিং নিউজ পাচ্ছি, ভূমিকম্প হচ্ছে কখনো। এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল যদি লক্ষ্য করেন, এটা কিন্তু আরও ভয়ের কারণ। সেটা অনেক সময় ঢাকা বা ঢাকার আশেপাশে হচ্ছে, নরসিংদী হচ্ছে, মাদারীপুরে হচ্ছে। গত রাতে বা গতকালকে বা আজকে যেটা 100 কিলোমিটার 100 কিলোমিটার মধ্যে 100 কিলোমিটারেরও কাছে হচ্ছে নরসিংদী মাধবদী যেটা হয়েছে, এটা তো মানে 40-45 কিলোমিটার ঢাকা থেকে। তো এইটা যদি বড় মাত্রার একটা ভূমিকম্প হয় ঢাকা এবং ঢাকা বা সমগ্র বাংলাদেশে আসলে কি পরিমাণ ক্ষতি হবে সেটা সহজেই অনুমেয়। তো এটার জন্য আসলে বড় সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, বা সেই তুলনায় আমাদের প্রস্তুতি যথাযথ বলে আমি মনে করি না। কারণ কোনো প্রস্তুতি নাই কথাটা ঠিক না। এক ধরনের ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার কিছু কার্যক্রম আছে, বাট ক্ষয়ক্ষতির তুলনায় সেটা মানে অনুমেয় ক্ষয়ক্ষতির তুলনায় সেটা যথাযথ না। বিশেষ করে আমাদের পুরান ঢাকা কেন্দ্রিক আমরা জানি যে সরু রাস্তা, জরাজীর্ণ বিল্ডিং, এইখানে যে ডিস্ট্রয় হতে পারে, যে ক্ষতি হতে পারে, সেটাকে রেস্কিউ করার মতো সেই উপাদান, সেই লজিস্টিক সাপোর্ট আমাদের আসলে নেই। তো এইদিকে আমাদের নতুন সরকারকে, এটা আসলে সরকারের বিষয় না আসলে, এটার জন্য সরকারের বিষয় তো অবশ্যই সরকারের বিষয় না। আমি বলছিলাম যে এটা নতুন সরকার বলে কথা না, এটা ধারাবাহিক কাজ। যে কোনো সরকারের প্রশাসনের ধারাবাহিক কাজ। সংশ্লিষ্ট বিভাগকে এই বিষয়ে সবসময় সতর্ক থাকা দরকার। এখন অত্যাধুনিক লজিস্টিক সাপোর্ট সংগ্রহ করতে হবে, এর জন্য মানুষকে সচেতন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে যারা এটা নিয়ে কাজ করবেন, এবং সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদেরকেও সচেতন করতে হবে যে একটা ভূমিকম্প হলে আমি কিভাবে বাইরে যাব, কিভাবে মানে রেস্কিউ টিমকে ডাকবো, আমি আমার পরিবারকে কিভাবে সেভ করব। দেখেন আমরা ভূমিকম্প 3 হোক 4 করে ঢাকায় একটু ভূমিকম্প ঝাঁকি দিলে আমরা সবাই দৌড়ে রাস্তায় নামি। রাস্তায় আমি কোথায় নামলাম? আমি তো সেই 2টা বিল্ডিংয়ের চিপায় রয়েছি। এটা তো কোনো রেস্কিউর কথা হইলো না, এটা তো কোনো মানে আমি কিন্তু এটা সুবিধাজনক জায়গায় গেলাম না। হয়রাস আমাদের অনেক এক্সপার্টই বলে যে আমাদের বিল্ডিংয়ের নির্দিষ্ট জায়গায় যেখানে বিম আছে বা এরকম সিকিউরড পজিশন আছে, সেখানেই কিন্তু আমাকে থাকার কথা। দেন একটা সময় পর আমি হয়তো রেস্কিউ টিম এসে আমাকে উদ্ধার করবে, অথবা আমি নিজেই স্বাভাবিক ওয়েতে বের হয়ে যাব। কিন্তু দেখেন আমাদের রাস্তায় মানুষের জটলা হয়ে যায়, বের হয়ে আসে। কিন্তু সেই আস্তে আস্তে আমি কোন জায়গায় সিঁড়ি দিয়ে আসতেছি বা লিফটে আসতেছি, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হবে ওইটা। সুতরাং মানুষকে সচেতন করা খুব দরকার। আজকে অষ্টম রোজা আজকে ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে, কেমন দেখছেন কেনাকাটা? হ্যাঁ, ঈদের উৎসব তো আমাদের একেবারেই সবচেয়ে বড় উৎসব আমাদের। কিন্তু আমাদের এই উৎসবের সাথে মানে সমস্যা যেটা, আমাদের যানজট বেড়ে যায়। এটা দিয়ে আমরা প্রথম বুঝি যে সামনে ঈদ। কারণ আপনি দেখবেন আমি উত্তরা থেকে আমরা যখন এই কারণ বাজার বা এইদিকে আসি, তখনই আমাদের শুরু হয় ঈদের ভোগান্তি। যা হোক, কেনাকাটার মার্কেট জমে উঠছে, মানে রাত্রে আলোকসজ্জা এবং নিত্য নতুন বাজারে হরেক ধরনের মানে পণ্য আসছে। পরিবেশটা অত্যন্ত এখন ভালো আছে। একদিকে ওয়েদার ভালো এবং সবেমাত্র নতুন সরকার গঠন হয়েছে, তো সব দিক দিয়ে মানুষ আশাপ্রদ। বাট জিনিসপত্রের দাম নিয়ে মানুষের তো বরাবরই প্রশ্ন থাকে, এবারও প্রশ্ন আছে। দামে কি দাম বেশি হচ্ছে? দাম তো আসলে ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে আমাদের আমদানি পণ্য এবং লোকাল পণ্যের দামও বেড়ে যায়। আর ঈদের মার্কেট তো আপনি জানেন, এখানে নতুন
মানে মডেল আসে, ব্র্যান্ডিং করা হয়, ব্র্যান্ডিং করা হয়, তো সেখানে চাকচিক্য বা অন্যান্য কারণে ব্র্যান্ডের কারণে দাম বেড়ে যায়। আর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেহেতু ঈদের মধ্যে বেচাকেনি বেশি হবে, সুতরাং ডিমান্ড যেটার বেশি, সাপ্লাইয়ের সাথে এটা একটা সহজাত সম্পর্কিত। ডিমান্ড বেশি থাকলে বাজারে কিছুটা দাম বাড়বে। চাঁদাবাজি কেমন হচ্ছে, কোনো খবর পাচ্ছেন? চাঁদাবাজি আসলে এইটা নির্ণয় করাটা কঠিন, একটু বিতর্কিত কথা হবে। যেমন ঢালাও ভাবে বলা হয়, আমার মনে হয় বিষয়টা এরকম না। একজাক্টলি ইলিয়াস ভাই, আমি এটাই বলতে চেয়েছিলাম যে যেভাবে আমরা পত্রপত্রিকা মিডিয়ায়, এখন তো মানে মোবাইল কেন্দ্রিক মিডিয়া বেশি, এরা যেভাবে ভিউ বাড়ানোর জন্য চাঁদাবাজিকে হাইলাইটস করে, চাঁদাবাজিটা আসলে এইভাবে হচ্ছে না। চাঁদাবাজির কিছুটা রকম ফের আছে। যেমন আপনি জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বা সড়ক মন্ত্রী একটা কথা বলে ফেললেন যে উনি কথাটার অর্থ না বলে যে সমঝোতার ভিত্তিতে নিলে সেটাকে চাঁদা বলে না। আসলে এখানে চাঁদা এবং চাঁদাবাজি দুইটাই শব্দ। কিন্তু চাঁদা, আমি একটা ক্লাবের মাসিক সাবস্ক্রিপশন দিই, সেটা চাঁদা। তো একটা শ্রমিক ইউনিয়ন বা মালিক ইউনিয়ন তাকে মানে হয় ডেইলি বেসিস অথবা মান্থলি কিন্তু একটা সমিতির চাঁদা দিতে হয়, সেটা কিন্তু চাঁদা, সেটা কিন্তু বৈধ। সব ক্লাবের মেম্বার সব জায়গায় চাঁদা দিতে হয়, সেটা কিন্তু বৈধ। যে আপনি শ্রমিক সংঘের সদস্য বা মালিক সমিতির সদস্য হিসাবে আপনি চাঁদা দিবেন, ওইটাই মাননীয় মন্ত্রী মহোদয় বুঝাইতে গিয়েছিলেন। আর যেটা চাঁদাবাজি মিনস হলে আপনি বাস নিয়ে এখান থেকে বের হবেন, এখানে আপনাকে 100 টাকা দিয়ে যেতে হবে, সেটা জোরপূর্বক আদায় করা হচ্ছে, সেই চাঁদাবাজি। আমাদের দেখার বিষয় যে এই চাঁদাবাজিটা আছে কিনা। চাঁদা তো থাকবে, আপনি সংঘের সদস্য চাঁদা দিবেন না। তো এইটা আসলে আমাদের মিডিয়াকে হাইপ করার জন্য এটাকে একটা জনপ্রিয় থিওরি হিসাবে, এবং অনেক সময় ক্ষেত্র বিশেষে দেখেন সরকারি বিরোধী দল, বিরোধী পক্ষগুলো এই জিনিসগুলো বাজারে হাইলাইটস করে নিয়ে আসে। বাট হ্যাঁ, একেবারে চাঁদাবাজি নেই সেটাও বলা যাবে না, কাঁচা বাজারে বা বিভিন্ন প্রান্তে আছে। তো সেইটা যেভাবে আমরা বলি হয়তো সেইভাবে না। আর কিছুটা অপরাধপ্রবণ চাঁদাবাজি, যেটাকে ছিনতাই বলি বা বলি, সেটা তো সারা জীবনই ছিল, এটা তো নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। তো এখনকার বাজারে যদি বলেন, গত সরকার বা গত সময়ের চেয়ে আমি যতটুকু দেখেছি নিয়ন্ত্রণে আছে। এখন ফুটপাতে মানুষ অবাধে যাতায়াত করছে, অবাধে দোকানপাটও বসাচ্ছে, ঈদ মার্কেটে অত চাঁদাবাজি হচ্ছে এরকম প্রমাণ নাই। পাশাপাশি আমাদের প্রশাসনও কিন্তু এখন তৎপর, পাশাপাশি আমাদের মিডিয়া তৎপর, আমাদের সোশ্যাল মিডিয়া অত্যন্ত সজাগ। কোনো জায়গায় কোনো ঘটনার সাথে সাথে দেখবেন লাইভে চলে এসছে কেউ। সুতরাং একেবারে যে ফ্রি স্টাইলে করা যাচ্ছে ব্যাপারটা তা না, বাট আরও হয়তো নিয়ন্ত্রণ করা যাবে বা করতে হবে, প্রশাসনকে সজাগ হতে হবে। আমাদের এইখানে আসলে বেশি দরকার আমাদের রাজনৈতিক দল এবং সুশীল মানে সামাজিক স্তরে যারা নেতৃত্ব দেন। একটা হলো রাজনৈতিক নেতৃত্ব আর একটা হলো সামাজিক নেতৃত্ব। এই দুই নেতৃত্ব যারা দেন তাদেরকে এই বিষয়টা আরও মানে সুদৃষ্টিতে দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। তবে এখন বিএনপির একটি সুবিধা হয়েছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন কিন্তু আপনি জানেন যে 5ই আগস্টের পরে 2024 সালে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছিল, তাদেরকে কিন্তু বহিষ্কার করেছিল পার্টি থেকে। কিন্তু তখন তো ধরুন তাদেরকে গ্রেফতার করার ক্ষমতা কিন্তু বিএনপি ছিল না। এখন কিন্তু বহিষ্কার করার ক্ষমতাও আছে, প্রয়োজনে গ্রেফতার করার ক্ষমতাই আছে। এবং যেখানে এই নিউজ আসছে যে অমুক নেতা এগুলো করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি, আপনি সঠিক বলেছেন। আসলে এখন আইনানুগ এবং সাংগঠনিক দুই ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। মানে নির্বাচন আগ মুহূর্তে তারা শুধু সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতো, আইনানুগ ব্যবস্থাটা নিতে পারতো না। তা এখন যেহেতু পুলিশ প্রশাসন তার হাতে, এবং এই বিষয়টা আসলে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। কেননা বিএনপি সরকারের এই যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা হোয়াট এভার টাইম অলরেডি রানিং, এই সময়টা কিন্তু তার বিরুদ্ধে একমাত্র কথাই, মানে তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বলার জায়গাটা কিন্তু চাঁদাবাজি। আপনি দেখেন বিরোধী যত পক্ষ আছে তারা কিন্তু এই বিএনপিকে চাঁদাবাজ হিসাবেই আখ্যায়িত করার চেষ্টা করছে। সুতরাং এই যদি বিএনপি অভিযোগ করে যে তারাও ভিন্ন ফরম্যাটে চাঁদা আদায় করে থাকে, আপনি ঠিক বলেছেন যে কোনো কোনো পক্ষ হয়তো হাদিয়া হিসাবে এই জিনিসটাকে গ্রহণ করছে। তো যাই যে নামেই হোক, বিএনপির ললাটে এটা লেগে আছে যে সে চাঁদাবাজি করে। এটা আপনি মানুষের মুখের কথা তো একদিনেই সরায় ফেলতে পারবেন না, সেটা আপনাকে কাজ করেই দেখাতে হবে। তো
তো আমরা আপনি আশা করতে চাই বিএনপি সেই ক্ষেত্রে একদম আমরা সফল আশা হবে। করতে চাই না, শুধু আশা বিএনপিকে এটা প্রমাণ করে দেখাতে হবে, কারণ মানুষ আর যাবে কোথায়? মানুষ দীর্ঘদিন নিষ্পেষিত হতে হতে এখন একটা পর্যায়ে আসছে। দীর্ঘদিন গণতন্ত্রের বাইরে থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত থেকে, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে পিষ্ট হয়ে এতদিন পরে মানুষ একটা মানে নিজস্ব সরকারের কাছে এসেছে, যার কাছে তার প্রত্যাশা অনেক। সুতরাং এই প্রত্যাশার প্রতিফলন বিএনপিকে করতে হবে। আর একটি সুবিধাজনক দিক আছে, ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশি বিদেশি কোনো বিনিয়োগ ছিল না, সে কারণে কিন্তু কোনো চাকরির ক্ষেত্র সৃষ্টি হয়নি। এই যুবকরা বা তরুণরা যখন বেকার থাকে, কোনো কাজ নাই, কোনো আয় নাই, কোনো ইনকাম নাই, লেখাপড়া করে বসে আছে, তখন কিন্তু এই চাঁদাবাজি বলেন, যাই বলেন, এসব সামাজিক অপরাধগুলো বাড়ে। বাট এখন কিন্তু আমরা আশা করতে পারি দেশে বিনিয়োগ হবে, সেটা বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ যাই বলুন, এবং তখন কিন্তু অনেক কর্মসংস্থান হবে। এবং বিএনপি কিন্তু নির্বাচনী ইশতেহারেও তারা বলেছে কিন্তু যে আমরা কর্মক্ষেত্র কি 1 কোটি বলেছে বোধহয়, 1 কোটি মানুষকে চাকরি দিবে, 1 কোটি মানুষকে চাকরি দিবে। এবং এটা আপনি সঠিক বলেছেন যে আসলে কর্মসংস্থানের যদি সৃষ্টি না করা যায় তাহলে সামাজিক অপরাধ প্রবণতা বাড়বে। এটা একদম মানে স্বাভাবিক কথা, কারণ মানুষকে তো চলতে ফিরতে, তার জীবন ধারণ করতে তাকে অর্থ ব্যয় করতে হয়। তো এত ব্যয় করতে হলে সেই অর্থ তো তাকে উপার্জন করতে হবে, সেই উপার্জনের জন্য তার কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। তা আমাদের যেহেতু আর কর্মসংস্থান আসে, তো এটা তো ভাইস ভার্সা, যে আপনার যত বিনিয়োগ বাড়বে তত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই কর্মসংস্থান ইন্টারিম সরকারের আমলে আপনি সঠিকই বলেছেন। তো যেহেতু অস্থিতিশীল পরিবেশ ছিল, স্বাভাবিক অবস্থায় কতদিন ক্ষমতায় থাকবে কেউ জানতো না, মানে অনিশ্চিত পরিবেশে আসলে দেশি এবং বিদেশি, আমি এবং আপনি কেউই আসলে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। কারণ বিনিয়োগের একটা স্বাভাবিক প্রবণতা যে আপনি মুনাফা সহ টাকাটা উঠাবেন। তো ওই সময় দেশি যাদের টাকা আছে বা অর্থ লগ্নিকারী আছে বা বিনিয়োগকারী আছে, তারা কিন্তু টাকাটা জমিয়ে রাখছে। তো সেইখানে ব্যাংক ব্যবস্থা খারাপের জন্য আরেকটা সমস্যা হচ্ছে, মানে ব্যাংকেও টাকা রাখতে পারে নাই, অথবা জমাকৃত টাকা আটকা পড়ে গেছে। তো নানাবিধ কারণে ওই সময় কর্মসংস্থানের কোনো সুযোগ হয় নাই। তো নতুন সরকারের প্রতিশ্রুতিও আছে, এবং এটি স্বাভাবিক যে আপনাকে প্রচুর বিনিয়োগ আনতে হবে বিদেশ থেকে, এবং দেশের ভিতরেও যারা বিনিয়োগকারী আছে তাদের নানা রকম প্রণোদনা দিয়ে। এই প্রসঙ্গে একটু বলি, এই যে আমাদের বিডা, আমরা শুনেছিলাম যে বিডা একজন কি চেয়ারম্যান বোধহয়, জি আশিক সাহেব, যে তিনি এলে বা তিনি এমন বিনিয়োগ আনবে যে দেশে একদম ভেসে যাবে বিনিয়োগে। আদৌ কতটা হয়েছে? আপনি তো একজন। আচ্ছা, ইলিয়াস ভাই, আশিক চৌধুরী সাহেব উনি একজন দক্ষ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস সাহেব ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছেন টু সার্ভ দ্য নেশন। তো উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, এতেও কোনো সন্দেহ নাই। এবং উনি ওনার অবস্থান তুলে ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে তার প্রেজেন্টেশন দিয়েছেন। এটা বিনিয়োগ সম্মেলন হয়েছিল আমাদের। আশানুরূপ বিনিয়োগ হয় নাই, কারণ এটার নট এ শর্ট টাইম জব। কারণ আপনি একটা দেশে বিনিয়োগ করবেন, আপনার টাকার নিশ্চয়তা সহ ওই দেশের পরিবেশ রাতারাতি উন্নতি হবে না। তো সুতরাং আশিক চৌধুরী হয়তো পুরো মাত্রায় সফল হয় নাই, কিন্তু একটা ভিত তৈরি করেছেন। আমি মনে করি সেই ভিতটা যদি পরবর্তী সরকার ওইখান থেকে শুরু করে সামনে এগিয়ে নিয়ে যায়, তাহলে এই দেশে অনেক বিনিয়োগ আসবে। উনি এখনো আছেন, পরিবর্তন করা হয়নি। না, ওনাকে এখনো পরিবর্তন করানো হয়নি, উনি বিডার চেয়ারম্যান হিসেবে এখনো আছেন। তবে অনেকের ধারণা যে বিডা, বেবজা সহ আরো কয়েকটা সংস্থা আছে, ওইখানে কিছু সংস্কার দরকার হবে। তো সেই সরকারের প্রস্তাবনাও বিগত সরকারের বা ইন্টারিম সরকারের সময় অনেক কিছু এই আশিক চৌধুরী সাহেবরাই প্রস্তুত করেছেন। বর্তমান সরকার যদি সেগুলোকে অ্যাকোমোডেট করে নতুন একটা পথে এগিয়ে যায়, সেটাই আমরা প্রত্যাশা করব। তো এটি তো হলো, কিন্তু বিনিয়োগ বাড়বে, চাকরি বাড়ুক, সব কিছু আশা করি আমরা। সেই সঙ্গে স্থানীয় সরকারটা কিন্তু ভালো হওয়া দরকার, কারণ স্থানীয় প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, তারা যদি ভালো না হয় তাহলে কিন্তু যদি দক্ষ না হয়, নানা বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই ঈদের পরেই ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হবে, কারণ দীর্ঘদিন কিন্তু তথাকথিত জনপ্রতিনিধি, যারা আওয়ামী লীগের আমলে অন্যায়ভাবে বিনা ভোটে তথাকথিত নির্বাচিত হয়েছিলেন, তারা কিন্তু ম্যাক্সিমাম পালিয়ে গেছেন। সুতরাং নানা ধরনের সমস্যা কিন্তু নাগরিকদের হচ্ছে। সেই নির্বাচনটি আশা করা হয় যে ঈদের পরে হবে। এবং আপনি জানেন যে বিএনপি মহাসচিব এবং এখন যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। তা আপনি কি ভাবছেন?
না, সঠিক বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিব। যদিও আপনি জানেন যে ইতিমধ্যে 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে যারা মূলত বিএনপির নেতা। তো এই প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এখন তো আসলে প্রশাসনের লোকজন এখানে প্রশাসক হিসাবে আছে, তো আমলা প্রশাসকের তুলনায় আমাদের রাজনৈতিক প্রশাসক অনেক ভালো হবেই বলে উনি মনে করেন এবং এটাই যথেষ্ট। তারপরেও এখানে দ্রুত নির্বাচন দিয়ে একদম সঠিক জনপ্রতিনিধিকে বাছাই করে নিয়ে আসা দরকার। আপনি সঠিকই বলেছেন যে দেশের উন্নয়নের সাথে স্থানীয় সরকারের যারা দায়িত্বে থাকেন তাদের সম্পৃক্ততা অনেক বেশি। একদম জনগণের দৌড়গোড়ায় সরকারের সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই স্থানীয় সরকার, সেখানে একদম সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন, উপজেলা লেভেল সব জায়গায় আপনি হয়তো জেনে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অর্থাৎ ইউনো এবং জেলা প্রশাসক মহোদয়দেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে আজকেই 26 তারিখ, আজকের দিনের মধ্যেই কোন ইউনিয়নের বা কোন উপজেলার বা কোন সিটি কর্পোরেশনের কি অবস্থা আছে, কতদিন আগে নির্বাচন হয়েছিল, ফার্স্ট মিটিং কবে হয়েছে, কতগুলা মিটিং হয়েছে, ওখানে যে নির্বাচিত হয়েছিল তার স্ট্যাটাস কি, উনি কি দেশে আছেন নাকি পালিয়ে আছেন, উনি কি মানে তার চেয়ারে বসছেন নাকি প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেই প্রশাসক কতদিন হয়েছে, এই বিস্তারিত তথ্য একটা চিঠি দেওয়া হয়েছে। তো আজকের মধ্যে হয়তো সারা দেশ থেকেই এই তথ্যপাত্র মন্ত্রিপরিষদ বিভাগে যাবে, দেন এটা হয়তো মন্ত্রিসভা উপস্থাপন করবে, তারপরে একটা দ্রুততম সময়। এবং এটা কিন্তু সরকারের জন্য একটা পরীক্ষাও, কারণ আমাদের যে জাতিসংঘের নির্বাচনটি হয়েছে সেটি কিন্তু এক ধরনের নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে, বাট স্থানীয় সরকার নির্বাচন এটি কিন্তু একটি দলীয় সরকারের অধীনে হচ্ছে। তো সরকারের জন্য কিন্তু বিরাট পরীক্ষা, কারণ জাতিসংঘের নির্বাচনটি আমরা দেখেছি কিন্তু খুব সুষ্ঠুভাবে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচন আমরা দেখিনি। তো এই সরকার এই পরীক্ষায় কতটুকু পাশ করবে বলে আপনি আশা করেন? স্থানীয় সরকার নির্বাচনে এটা ঠিকই বলেছেন, এখানে 2-3টা বিষয় হবে। একটা হলে সঠিক লোক বের হয়ে আসবে যারা জনগণকে সেবা দিতে পারবে, অবশ্যই বিভিন্ন দলের লোকই হয়তো সেখানে আসবে। পাশাপাশি ঠিকই বলেছেন আপনি, একটা ইন্টারিম সরকার যারা মূলত নিরপেক্ষ সরকার ছিল, তো তাদের সময়ের যে নির্বাচন হয়েছে সেটা সারা বিশ্বে দেশে এবং বিদেশে বিভিন্ন সংস্থা বা একদম ঐক্যমত্যভাবে এটা প্রশংসিত হয়েছে যে একটা মানে যথাযথ নির্বাচন হয়েছে। তো আমাদের দেশে আপনি জানেন যে এই নির্বাচন নিয়ে বরাবরই একটা কেওয়াজ লক্ষ্য করা যায়, বিশেষ করে দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় না, যেটার জন্য আসলে আমাদের এই গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিবেশ কখনো উন্নত হয় নাই। তো এইবার এই সরকারের এটা একটা সত্যি অ্যাসিড টেস্ট হিসাবে পরিগণিত হবে যে স্থানীয় সরকার নির্বাচন তারা কতটুকু অবাধ এবং সুষ্ঠু করতে পারে, নিরপেক্ষ করতে পারে। আমরা তো অবশ্যই প্রত্যাশা করব এবং এটা হওয়াই উচিত যে একটা সিট, মানে এটা আসলে সংসদ নির্বাচন না, যেহেতু সংসদ নির্বাচনে একটা অধিকাংশ সংসদ যদি এক দলের হয় তাহলে তারা সরকার পরিবর্তন করতে পারে। তো স্থানীয় সরকার নির্বাচনটা অবশ্যই অবাধ এবং নিরপেক্ষ হতে হবে। জনগণ যার উপরে আস্থা রাখবে, যার কাছ থেকে সার্ভিস পাবে বলে মনে করবে, তাকেই নির্বাচিত করবে। তো এটা আমরা আসলেই প্রত্যাশা করি, এর মাধ্যমে আমাদের গণতন্ত্র আসলে আমাদের ফিরিয়ে আনার দরকার। আমরা কিন্তু দীর্ঘদিন ভোট বঞ্চিত, আপনি জানেন যে ভোট কিন্তু একটা উৎসব ছিল, এই যে স্থানীয় সরকার নির্বাচন মানুষ একটা উৎসবের মতো, কিন্তু মানুষ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার যখন সুযোগ আসছে তখন কিন্তু সবাই ভোট দিতে চায়। এবং সেই নির্বাচনে ইলিয়াস ভাই, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকারের নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বেশি এবং জাঁকজমকপূর্ণ হয়, বিকজ আপনি একদম ইউনিয়ন প্রত্যেকটা মানুষকে চিনে, সুতরাং ওইখানে 100% ভোটারকে সবাই মানে উপস্থিত করতে চেষ্টা করে, নাম্বার 1। নাম্বার 2 হলো আসলে আমি কিন্তু এমপির কাছ থেকে সহজে কোনো সার্ভিস সরাসরি ওইভাবে পাবো না, কারণ এমপির কাজই তো আসলে স্থানীয় ভিত্তিতে কোনো কাজ করে না। আমাদের দেশ তো উল্টা সিস্টেমে চলে, আমরা কিন্তু সংসদ সদস্যকে নির্বাচন করি, সাংবিধানিকভাবে তারা আইন প্রণয়ন করবে, কিন্তু তারা আমাদের স্থানীয় যে উন্নয়ন বা অন্যান্য কার্যক্রম আছে সেটার সাথে সরাসরি জড়িত হয়ে যায়। তো তারপরে আমি আজ সিটিজেন, আমি কিন্তু আমার এলাকার এমপি সাহেবের কাছ থেকে সরাসরি কোনো সার্ভিস ওইভাবে পাবো না, কিন্তু আমার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, আমার যে উপজেলার চেয়ারম্যান হবে, তার কাছ থেকে কিন্তু আমি সরাসরি সার্ভিস পাবো। সুতরাং আমি চাবো যে আমার পছন্দের মতো লোকটা এখানে নির্বাচিত হোক,
এই জন্য আমাদের স্থানীয় সরকারের নির্বাচনটা বরাবরই অনেক মানে জৌলুসপূর্ণ হয়, এইবারও আশা করি হবে। তো সেই পরিবেশটা শুধু সরকারকে তৈরি করতে হবে। আর আপনি ছোট্ট করে একটু বলে, আপনি যেটা বলছেন আমাদের নির্বাচন আসলে মানে কতটা উৎসবের আমেজ, জাতীয় সংসদ নির্বাচন এবার আপনারা দেখেছেন, মানে সারা দেশে কি পরিমাণ উৎসব বয়ে গেছে। আমি এরকমও দু একজনকে চিনি যারা হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে তার প্রত্যন্ত গ্রামে গিয়ে মানে বরিশালে গিয়ে ভোট দিয়ে এসেছে। যে কোনো প্রক্রিয়ায় হোক তার ভোটটাকে নিশ্চিত করতে চেয়েছে, আমার ভোটটা আমি দিতে পারলাম। আমি কিন্তু ভোট দিতে রাত 2টায় ঢাকা থেকে রওনা করেছি, বাড়িতে জেগে সেটাই, আপনি যেরকম দুটো দিতে মানে রওনা হয়েছেন, আমি একটু ভোরে রওনা হয়ে টাঙ্গাইলে গিয়ে ভোট দিয়ে আবার চলে এসেছি। তো ভোটটা আসলে কেউ এবার ফেলে রাখতে চায় না, নিশ্চিত করতে চেয়েছে। এটাই আসলে আমাদের গণতন্ত্রের প্রথম ধাপ, আমরা উত্তরণ করি। আমরা আশা করতে চাই একটি ভালো স্থানীয় সরকার নির্বাচন হোক, প্রকৃত জনপ্রতিনিধি যারা জনগণের কল্যাণের কথা চিন্তা করে, জনগণের ভালো কথা চিন্তা করেন, তারা নির্বাচিত হয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের আলোচনা শেষ করছি। আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ।